অনেকে একটা ভালো কোশ্চেন করছিল একটা স্টক সম্পর্কে, যে স্টকটা নিয়ে কিন্তু আলোচনা করার বিষয় রয়েছে। স্টকটার কি নাম সেটা বলার আগে তার ডিটেলসটা একটু বলে দেওয়া দরকার। যেমন এমনই একটা অটোমোটিভ সেক্টরের স্টকের কথা আমি বলতে চলেছি, যে স্টকটা কিন্তু আমাদেরকে একটা কোনো রিটার্ন তেমন দেয়নি, মানে বিগত 1 বছরে 40% বেশি ডাউন হয়ে গেছে। অথচ সেই স্টকটা আমরা যদি দেখি, অসম্ভব ভালো বিজনেস রয়েছে, অসম্ভব ভালোভাবে কিন্তু কোম্পানিটা একাধিক বড় বড় কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে, এবং কোম্পানিটা চাইনিজ একটা কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে, সেখানে বড় পরিমাণ টাকা দিয়েছে। রেলওয়ে প্রজেক্ট কাজ করছে, সেখানে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, 60% হিসেবে রেখেছে, সেখানেও কিন্তু ভালো কাজ করছে, এবং এর রেজাল্ট পরে পাওয়া যাবে। আলটিমেটলি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার। ফর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা যে কথা বলবো, যে স্টকটাকে নিয়ে, যে স্টকটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকে রিকোয়েস্ট করেছো। কোম্পানিটার নাম হচ্ছে সোনা বিএলডব্লিউ প্রিসিশনস। এই কোম্পানিটা কিন্তু এমন একটা কোম্পানি, যে কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখা যায় তো দেখবেন যে এই কোম্পানি দেখে মনে হবে যে কোম্পানিটার ফান্ডামেন্টাল একদম ভালো না, কিন্তু এই হিসেবে যারা নিয়ে রেখেছেন তারা ভাবছেন যে কোম্পানিটা কিছুই দেখতে পাচ্ছি না, ভ্যালুয়েশনও হাই রয়েছে, কোম্পানি শুধু পড়েই চলেছে, এমনকি রেজাল্টও খারাপ দেখছি, এক্সিট করে যাওয়া ভালো। তাদের উদ্দেশ্য শুধু একটাই কথা বলা, একটু ধৈর্য ধরে আগামী 10 মিনিট দেখো ভিডিওটা যদি আপনারা 10 মিনিট শুধু ধৈর্য দেখতে পারেন, আমি কথা দিতে পারি যে আপনাদের চিন্তা ভাবনার লেভেলটাই পাল্টে দেবো। এবং সেটা কিন্তু মানে কোনোভাবে ক্লিক বেইট না, চমকানোর জন্য না, আমি পুরো রিজন দেখাবো কেন মনে করছি এই স্টকটা শেষ হয়ে যাওয়া স্টক শেষ নয়, এটার একটা দিন আসছে ভবিষ্যৎ। আসা যাক যে স্টকটার কথা নিয়ে বলি। স্টকটা সোনা বিএলডব্লিউ প্রিসিশন, আমরা দেখলাম 1 বছরে 40% ডাউন হয়ে গেছে, বেশ। এবং দ্বিতীয় যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আলটিমেট যদি রেভিনিউ গ্রোথ দেখি, মানে রেভিনিউ ফ্রম অপারেশন দেখি, সেখানেও দেখবো আমরা প্রায় 4.2% ডাউন হয়ে গেছে। এবিটা যদি দেখি সেখানে আমরা দেখবো 17% ডাউন হয়েছে। মার্জিন যদি দেখি 24% ডাউন হয়েছে, মানে শুধু ডাউন আর ডাউন রয়েছে। রেজাল্টের দিকে যদি যাই, গত 1 বছরের রেজাল্ট, এবছরের রেজাল্ট দেখি, সেখানেও দেখবো বেশ কিছু নেগেটিভিটি, ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ গ্রোথ ডাউন হয়েছে, প্রফিটেবিলিটি ডাউন হয়েছে। কিন্তু কেন? প্রথম প্রশ্ন হচ্ছে কেন একটা ছেলের রেজাল্ট খারাপ হচ্ছে, কিন্তু ছেলেটার রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কি সেটা তো আগে জানতে হবে। রেজাল্ট যদি এমন কোনো কারণ হয়, বাড়ির কোনো অসুবিধার জন্য হয়, তাহলে তো মনে করতেই হবে ছেলেটা ভালো ছেলে, কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না কারণ বাড়ির প্রবলেমের জন্য। সে কারণটা কি? প্রথম জিনিস যেটা জানবে সেটা হচ্ছে র মেটেরিয়াল শর্টেজ। এদের যে কাজগুলো করে কোম্পানিটার, বেসিক্যালি এটা একটা মোটর, ইলেকট্রনিক ভেহিকেলসের মোটরের উপর কাজকর্ম করা কোম্পানি। একদম খুব শর্টে যদি বলি, সেটা আর অনেক বিষয়ে কাজ করে। সাসপেনশনের উপর কাজ করে, অটো ডোর লকিং এর উপর কাজ করে, মোটর রিলেটেড যেগুলো কনভেয়ার বেল্ট তার উপর কাজ করে, বহু মোটর রিলেটেড। কোম্পানিটা বড় লেভেলের কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি চলে গেছে, এতটা ব্যাপার। কোম্পানির যে ব্যাপারটা আমি বলবো, শর্টেজ যে জায়গাটা সেটা বলবো, এদের যে করে সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাগনেট বলে এটাকে, রেয়ার আর্থ ম্যাগনেট। এই রেয়ার আর্থ ম্যাগনেট দিয়ে কিন্তু কাজ করায়। রেয়ার আর্থ ম্যাগনেটের বিশেষ ক্রাইসিস থাকার কারণের জন্য দেখলাম কোম্পানিটা কিন্তু শর্টেজ দেখা গেছে র মেটেরিয়াল, এবং ওরা একটা সাবস্টিটিউট ব্যবস্থা করে ফেলেছে, যেটা খুব শিগগিরই চলে আসছে, ফলে এই ঝামেলাটা থাকবে না। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলসের যে গ্রোথ রেট, মানে একে বলবো রেভিনিউ, প্রায় 25% ডাউন হয়ে গেছে। শুধু ইভি সেক্টরটা, ইভি ছাড়া তো অন্য পার্ট আছে, ইভি সেক্টরই ডাউন হয়ে গেছে। তৃতীয় যে ব্যাপারটা কথা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইউরোপে এদের যে ইভি ক্লায়েন্টরা ছিল, তাদের কিন্তু আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কন্ট্রাক্টগুলো সেগুলো ক্যান্সেল করেছে কিছু, মানে মোটমাট ক্লায়েন্ট কমে গেছে। এই কমে যাওয়ার জন্য রেভিনিউ গ্রোথে গিয়ে প্রবলেম। এটা আমাদের যিনি এমডি সিও রয়েছে ভিবি সিং, উনি ডিটেলস আমাদের বুঝিয়েছেন। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। জেফারি একটা পৃথিবীর বিখ্যাত একটা ব্রোকিং হাউস, তারা রিসার্চ করেছে, এমনি মুখে নয়, রিসার্চ করে বেশ কিছু কারণ দেখিয়েছে এবং বলেছে এই কোম্পানিটা 550 যাবেই। কেন? তার কিছু বাই রেটিং এর মধ্যে কতগুলো পয়েন্ট বলেছে, যেগুলো আমি পরে মিলিয়েছি এবং সেখানে দেখেছি সঠিক। প্রথম ঘটনাটা ওনারা যেটা বলছে সেটা হচ্ছে রেলওয়ে একটা বড় প্রজেক্টে জয়েন্ট ভেঞ্চার কাজ শুরু করেছে, যেটার রেজাল্ট বেরোনোর পরে, মানে প্রফিটেবিলিটি যখন কাজটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু তার একটা মোটা অঙ্কের টাকা পাবে, যেটা পেলে প্রফিটেবিলিটিতে গিয়ে ইম্প্যাক্ট পড়বে, প্রফিটটা বাড়বে, ফলে পি যেটা হাই ভ্যালুয়েশন ছিল সেটা কিন্তু কমে যাবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে কি ব্যাপারটা সেটাকে যদি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে একটা 1600 কোটি টাকার একটা রেলওয়ের বড় প্রজেক্ট কিন্তু এরা পেয়েছে। প্রজেক্টটা পেয়েছে মানে জয়েন্ট ভেঞ্চারে পেয়েছে। কোম্পানিটা হচ্ছে এসকট
কুবোটা, এই ওস্কট কুবোটা কোম্পানি এদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে, সেটা হচ্ছে রেলওয়ে কিন্তু অনেকগুলো প্রজেক্ট এদের হাতে এসছে, যেরকম সাসপেনশনের কাজ, রেলওয়ে ব্রেকের উপর কাজকর্মগুলো করা, এছাড়াও আরো কাজ যেরকম অটোমেটিক ডোর লকিং এর উপর কাজ করা। ভ্যাক বলে একটা ইকুইপমেন্ট আছে রেলওয়ে, যাকে মানে রেলওয়ে ইকুইপমেন্ট ডিভিশনের কিছু কাজের মধ্যে ভ্যাক পড়ছে, সেইগুলো পেয়েছে। প্লাস আরো কিছু মানে ব্রেকসের উপর কিছু কাজ পেয়েছে। এইগুলোর প্রজেক্টের যে অর্ডারটা এসছে জুন মাসে 2025-এ, এর জন্য এদের খরচা 1600 কোটি টাকা হয়েছে। এইটা তাহলে বোঝা যাচ্ছে এক্সপেন্সটা প্রচুর ওদের হয়েছে, সহজ ব্যাপার ধরা যাচ্ছে এটা। এই কারণের জন্য এরা কিন্তু তেমনভাবে কিছু দেখাতে পারেনি। সেকেন্ড একটা কথা বলেছে, সেটা জানা গেল পরে যথার্থতা, নর্থ আমেরিকার একটা বিশাল বড় প্রজেক্ট পেয়েছে এবং আমাদের সোনা বিএলডব্লিউ প্রিসিশনের যিনি সিইও রয়েছেন, তিনি মিস্টার সিং, উনি বলেছেন এত বড় প্রজেক্ট, আমরা সবচেয়ে বড় লার্জেস্ট অর্ডার আমরা পেয়েছি, আমরা জিতেছি এই অর্ডারটা, এর পরে আগামী 2.5 বছর ধরে কাজ চলবে, এরপরে আমাদের রিটার্নটা আসা শুরু হবে। খেপে কিছু পরিমাণে আমাদের দিচ্ছে টাকা, অর্ডার দেবে ঠিকই, কিন্তু আলটিমেটলি 2.5 বছর পরে পাবো। তাহলে 2.5 বছর অন্তত আমাদের অপেক্ষা করতে হবে ব্যাপারটা বোঝার জন্য, এবং ঘটনাটা সত্যি মিথ্যা না সেটা বোঝা গেছে। থার্ড ব্যাপার সেটা হচ্ছে চাইনিজ কোম্পানি, একটা বড় চায়নার একটা বড় কোম্পানির সঙ্গে কিন্তু জয়েন্ট ভেঞ্চার করেছে, মানে চায়নাতে পদার্পণ করেছে সোনা বিএলডব্লিউ প্রিসিশন, এবং সেখানে ইলেকট্রনিক ভেহিকেলসের উপর কিন্তু বড় কাজ করছে। সেখানে $12 মিলিয়ন একটা বড় প্রজেক্ট, এর 60% দিচ্ছে সোনা বিএলডব্লিউ, আর বাকিটা সেই চাইনিজ কোম্পানিটা দেবে, 40% ওরা দিচ্ছে। এইভাবে ওরা কিন্তু টেকনোলজি নিচ্ছে চায়না থেকে, আর পুরো বিজনেসটা করছে নিজেরা। গোটা ব্যাপারটাই হচ্ছে JNT বলে একটা কোম্পানি আছে চায়নার, তাদের সঙ্গে কিন্তু জয়েন্ট ভেঞ্চার করে কাজ করছে। হয়ে গেল ল্যাটিন আমেরিকার যে প্রজেক্টটা, এটা কিন্তু বলছে ওদের লার্জেস্ট অর্ডার রয়েছে, মানে এটা কিন্তু অবহেলা করা যাবে না। বিশেষ করে এমডি যিনি রয়েছেন তিনিও এই কথা বলেছেন। জিনিস বুঝবো সেটা হচ্ছে অর্ডার বুক, এদের অর্ডার বুকও কিন্তু দুর্দান্ত রয়েছে, বড় লেভেলের অর্ডার বুক রয়েছে, বুঝতেই পারা যাচ্ছে এখান থেকে। এবার একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। এই কোম্পানিটা 27,500 কোটির একটা লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানির পি যদি দেখি ওভার ভ্যালুড, মানে পি হচ্ছে কত 45, যেখানে ইন্ডাস্ট্রিজ পি কম্পেয়ার করলে 28.4, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 17 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 14। ঠিক আছে, প্রোমোটার হোল্ডিং কত রয়েছে? 28% প্রোমোটার হোল্ড করছে। এবার যদি দেখি 5 বছরের সেলস গ্রোথ কেমন রয়েছে, সেলস গ্রোথ কিন্তু 5 বছরের দুরন্ত রয়েছে। মানে আমরা যেহেতু আমরা হিসেব করছি জানি 27.8% সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে দিয়ে গেছে, এটা কিন্তু বড় ব্যাপার, ছোটখাটো ব্যাপার নয়। আমি যেখানে অ্যানালিসিস করে দেখলাম মানে বিষয়গুলোর দিকে, আমাদের সেলস গ্রোথ বাড়ছে, আমাদের প্রফিটেবিলিটি বাড়ছে, অথচ স্টকটা প্রাইস সেখানে কিন্তু তেমনভাবে বাড়ছে না। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। সেলস গ্রোথ বিগত 3 বছরে 19% বেড়েছে, খুব সুন্দর কথা। প্রফিট এই 3 বছরে কেমন বেড়েছে? প্রফিট বেড়েছে 19%, মানে সেলস গ্রোথ এবং প্রফিট একদম অ্যাট পার। অথচ এই 3 বছরে স্টকটার প্রাইস কিন্তু -5% নেগেটিভ, মানে কমে গেছে। এটা কিন্তু ঠিক ব্যাপার নয়। এবং এই সময় রিটার্ন অন ইকুইটি বিগত 3 বছর যদি দেখি, দেখবো 17% বেড়েছে। তার মানে সেলস গ্রোথ 3 বছরে বেড়েছে, প্রফিট গ্রোথ বেড়েছে, রিটার্ন অন ইকুইটি বেড়েছে, অথচ আমাদের প্রাইস বাড়েনি। এটার আলটিমেট মানেটা কি বুঝতে পারছেন? যখন বাড়বে কি লেভেলে বাড়ার সম্ভাবনা রয়েছে? একটা টেম্পোরারি ইনভেস্টার শকিং ঘটেছে, মানে সেলিং প্রেশার হয়েছে, যার কারণের জন্য সেল করে যাচ্ছে। আলটিমেটলি কোম্পানিটা ভবিষ্যতে একটা দুর্দান্ত কিছু করার জায়গায় তৈরি করছে। তাহলে কি কি ব্যাপার আমরা বুঝলাম যদি সাম আপ করি? ফান্ডামেন্টাল যদি দেখি, তেমন কিছু ভালো না, লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ঠিকঠাক, প্রোমোটার হোল্ডিং বরঞ্চ কম রয়েছে। এটার সঙ্গে সঙ্গে আমি যদি দেখি ফান্ডামেন্টাল ভালো না, রেজাল্টগুলো দেখলাম ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার কোয়ার্টার কোনোটাই ভালো না। আমি যদি দেখি রেভিনিউ গ্রোথ সেটাও পড়েছে, এবিটা দিয়ে পড়েছে, নেট প্রফিট মার্জিন সেটা তো বিরাট 24% মার্জিন পড়েছে। এবং রিজনগুলো কি সেটা আগে বলেছি, কিন্তু যেটা আমাকে আশা যোগাচ্ছে সেটা হচ্ছে বেশ কিছু ভবিষ্যতের এমন কিছু বিষয়কে নিয়ে কথা হচ্ছে, যেরকম জয়েন্ট ভেঞ্চার রয়েছে, বড় বড় বিশাল অর্ডার রয়েছে, ভবিষ্যৎ ইলেকট্রনিক ভেহিকেলসের আরও অ্যাডভান্সমেন্ট হতে চলেছে, সেখানে এদের যে ইলেকট্রনিক পার্টস সেগুলো লাগবেই। রেলওয়ে সেক্টর একটা বিরাট বড় জায়গা নিয়ে আছে, সেখানে দাঁড়িয়ে থেকে রেলওয়ে সেক্টরের বড় প্রজেক্ট কাজ করছে,
একটা নর্থ আমেরিকার 2.5 বছরের একটা প্রজেক্ট পেয়েছি, যেটা সেরা প্রজেক্ট বলছে এরা। মানে সব মিলিয়ে এই জায়গার যদি দেখি, অর্থাৎ আগামী কয়েক বছর পরের হিসেব করি, তাহলে আমি এটুকু বলতে বাধ্য যে সোনা বিএলডব্লিউ প্রিসিশন আমাদেরকে একটা চমক দেবেই। অথচ যদি শর্ট রানে দেখি, কারেকশন কিন্তু হবে। ফলে যারা আপনারা মনে করছেন নতুন করে এন্ট্রি করবেন, তারা এখন এন্ট্রি করবেন না, কতটা নামবে এখনো বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, যারা হোল্ড করছেন, শান্তিতে হোল্ড করার চেষ্টা করুন এবং এটা কয়েক বছর অন্তত রাখুন। আমি নিজে যে ব্যক্তিগতভাবে যেসব স্টকগুলো নিয়ে থাকি, সেগুলো অন্তত 10 বছরের আগে ভাবি না যে এইগুলো থেকে। কারণ কি, আমি যখন কিনি অন্তত 10টা দিন সময় দিই স্টকগুলোর একেবারে যতদূর সম্ভব ঝাড়াই বাছাই করে নিই। ঝাড়াই বাছাই যখন পুরো কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি চিন্তা ভাবনা করি। আজকের মতো এখানে শেষ হলো। ওই চ্যানেলে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ভিডিওটা কি সেটা পরে বলছি। আজকের মতো শেষ।